মিমের বাকি কথা শুনে আদৃশ্যের আর বলার মতো কিছু রইল না। সে নির্বাক চাহনিতে মিমের দিকে চেয়ে রইল। চুপচাপ স্বভাবের মেয়েটির ভেতরে যে এরূপ ঝড় বয়ে যাচ্ছে তা বাইরে থেকে কে বুঝতে পারবে। আদৃশ্যের মন খারাপ হলো। মিমের প্রতি ভীষণ মায়া হলো তার। কয়েক সেকেন্ডের জন্যে সে মিমের উদাসীন মুখশ্রীর পানে চেয়ে রইল। অতপর খানিক নড়ে চড়ে মিমের দিকে সম্পূর্ণ ঘুরে বসল সে। হাসি মুখে বলল, দেখো, একজন দুজন এমন করেছে এর মানে এই না যে সবাই এমন হবে, তাই না? দীর্ঘশ্বাস ফেলে জবাব দিল, হাতের 5টা আঙুল সমান হয় না, এটা আমিও জানি, কিন্তু ওই একজন দুইজন আমার বিশ্বাস ভেঙে দিতে যথেষ্ট ছিল। শোনো, তোমাকে কারো না কারোর ওপর ভরসা করতেই হবে, তা না হলে কাকে তুমি জীবনসঙ্গী হিসেবে বেছে নেবে? এমন সন্দেহের জেদ ধরে বসে থাকলে তোমাকে সারা জীবন এভাবেই থাকতে হবে। আর নিশ্চয়ই তোমার ফ্যামিলি এমনটা চায় না। আমার ফ্যামিলি এমনটা চায় না, কিন্তু আমি চাই। সত্যি বলতে, বিয়ে করে কাউকে যাচাই বাছাই করার সাহস আমার নেই। বিয়ে মানে অনেক বড় একটা দায়িত্ব, সারা জীবনের কমিটমেন্ট। এখন সারা জীবন যার সাথে থাকতে হবে, সে যদি ভালো না হয় তখন আমি কি করব? বিয়ে করে আবার ডিভোর্স দিয়ে আসবো? আমি ডিভোর্সের তকমা নিতে চাই না। জানি এ সমাজ কেমন, তাদের আচরণ কেমন। তুমি কি ইনডাইরেক্টলি আমাকে খারাপ বলছো? আপনাকে কখন খারাপ বললাম? তাহলে ভালো বলছো আমাকে? না, ভালোও বলিনি, খারাপও বলিনি, কেননা আপনার সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আপনার ক্লাস করা অবধি আপনার প্রতি আমার ধারণা ছিল, আর সেটা পড়াশোনা নিয়ে, চরিত্র নিয়ে নয়। কোনো অনুমান আছে আমার চরিত্র নিয়ে? চরিত্র নিয়ে অনুমান করে লাভ কি? ভালো চরিত্রের মুখোশ তো যে কেউ পরে থাকতে পারে। কি গ্যারান্টি আছে যে আপনি সে মুখোশ পরেনি? মিমের কথায় আদৃশ দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েটার বিশ্বাস অর্জন করতে যে তাকে বেশ কাঠখড় পোড়াতে হবে তাতে সন্দেহ নেই। সে এই ব্যাপারে আর ঘাটল না। চেয়ারটা সামান্য এগিয়ে নিয়ে বসলো মিমের দিকে বসলো আদৃশ। সামান্য গলা পরিষ্কার করে বলল, তোমার পক্ষের যুক্তি তো শুনলাম, এবার আমার বিয়ে করার পিছনের কারণটা কি সেটাও শোনো। আমার বিয়ে করার পিছনের কারণটা আমার আম্মু। আমার আম্মু হার্টের পেশেন্ট, আর আম্মুর স্বভাব খানিকটা খুঁতখুঁতে প্রকৃতির। মানে সহজে কিছু পছন্দ হয় না তার, কিন্তু সে আম্মুরই তোমাকে পছন্দ হলো। সেটাও একবার না, দুবার। মানে ছবিতে দেখে তো পছন্দ করেছে, আবার সরাসরি দেখেও পছন্দ করেছে। সেদিন বিয়ের কথা পাকাপাকি করে এসে আম্মু খুশি মনে কাছের সব আত্মীয় প্রতিবেশী সবাইকে বলে দিয়েছে যে সে ছেলের বউ ঠিক করে এসেছে। এমন অবস্থায় আমি কী করে না বলি তুমিই বলো? আর আমি এই কথাটা অস্বীকার করব না যে তোমাকে আমার পছন্দ হয়নি। অবশ্যই তোমাকে সরাসরি দেখে পছন্দ করেছি, আর সেটা বলেই আম্মুকে আর বাধা দিইনি। এই বলে আদৃশ ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ল। মিম নত মস্তকে বসে আছে। তার মন মস্তিষ্কে হাজারো দুশ্চিন্তা, উৎকণ্ঠা, আড়ষ্ট ভাব বিরাজ করছে। সে জানে সে মস্ত বড় ইন্ট্রোভার্ট প্রকৃতির একজন মানুষ, কিন্তু আজ সে কি করে বসলো? আদৃশকে মনের মধ্যে চলা সকল চিন্তা, বিভ্রান্তি, মনোভাব সকল বলে বসলো। কি আশ্চর্য! সে কখনো ভাবেনি এভাবে নিঃসংকোচে আদৃশকে সব বলে বসবে সে। নিজের এই কাজে এসে নিজেই ভীষণ বিস্মিত হলো। বেশ খানিকক্ষণ দুজনের মাঝে কোনো প্রকার কথাবার্তা চলল না। হঠাৎ আদৃশই নিজে হতে বলল, শোনো, তুমি এখন রুমে যাও, একটু রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, নিজেকে একটু সময় দাও, এই নিয়ে ভাবো। প্রয়োজন হলে কোনো ফ্রেন্ডের সাথে এই বিষয়ে কথা বলো। সব দিক বিবেচনায় যদি তোমার মনে হয় আমার বিয়ে করা উচিত না, আমি তোমার জন্য ভালো স্বামী বলে বিবেচিত হব না, তাহলে তাহলে আমাকে জানিয়ে দিও। আমি আম্মুকে বলে এই বিয়ে থেকে পিছিয়ে আসবো। আর তুমিও তোমার ফ্যামিলিকে বলে দিও যে তুমি আমার বিয়ে করতে পারবে না। তবে আমি পরামর্শ দেবো যে এই সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় সব দিক বিবেচনা করে নিজের এবং আশেপাশে সবার পরিস্থিতি দেখে না তবেই হ্যাঁ বা না করবে, ঠিক আছে? মিম বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায়। আদৃশ পুনরায় বলল, আর হ্যাঁ, আজ থেকে বিয়ের জন্য তোমার ওপর আমার পক্ষ থেকে আর কোনো জোর জবরদস্তি হবে না, কেননা এখন আমি তোমার পক্ষের কারণটা জানি, তোমার পরিস্থিতি সম্পর্কে জানি। আর এই অবস্থায় তোমার ওপর বিয়ে নিয়ে চাপ সৃষ্টি করা আসলে একদমই মানায় না। এই বলে সে উঠে দাঁড়ালো। হাতের অ্যাপ্রনটা গায়ে জড়িয়ে নিতে নিতে বলল, তুমি চাইলে আরও খোঁজ খবর নিতে পারো আমার ব্যাপারে।
তবে আমি নিয়ে খারাপ কোনো খবর পাবেন আশা করি। আর হ্যাঁ, তোমাকে ছোট্ট করে একটা সিওরিটি দিয়ে যাই। আমার বিশ্বাস তুমি আমাকে বিয়ে করলে কখনো ঠকবে না। আমি নিজের ওপর এতটুকু বিশ্বাস রাখি যে আমি অমন ছেলেদের মতো হব না। আর অমন হতে হলেও আমাকে 1000বার ভাবতে হবে, কারণ আমার নিজেরও একটা ছোট বোন আছে। এই কারণে একটা মেয়ের কষ্ট বা ফিলিংস সম্পর্কে সামান্য হলেও ধারণা আছে আমার। যাই হোক, অনেক লম্বা লম্বা কথা বললাম, এবার আমি আসি। অনেকক্ষণ এসেছি ডিউটি রেখে। আল্লাহ হাফেজ। এই বলে আদ্রিস বেরিয়ে গেল, তবে পিছে মিমকে চরম দ্বিধাদ্বন্দ্বে ফেলে গেল। সারা রাত মিমের চোখে ঘুম ধরা দিল না। সমস্ত রাত বিছানায় শুয়ে ছটফট করল সে। যতবার ঘুমানোর চেষ্টা করল ঠিক ততবারই আদৃশ্যের মুখখানা তার কল্পনায় ভেসে উঠল। কর্ণকুহরে আদৃশ্যের বলা প্রতিটি আশ্বস্ত বাণী ঝংকার তুলল, তাকে সমস্ত কিছু ভাবাতে বাধ্য করল যেন আদৃশ সবকিছু মিলিয়ে সে বিশাল সিদ্ধান্তহীনতায় ভুগল। শেষমেশ সারা রাত না ঘুমিয়ে ভোরে উঠে ফজরের নামাজ পড়ে ডায়েরি নিয়ে বসল সে। সময় পেলেই ডায়েরি নিয়ে বসে সে। নিজের আনন্দ, দুঃখ, কষ্ট, অস্থিরতা সব ডায়েরির পাতায় লিখে সে। মিম ডায়েরিতে কলম ছোঁয়ালো। ছোট্ট এই জীবনটা বড় বিচিত্র একটা খেলাঘর। 25 বছরের ছোট্ট এই জীবনে শেষ কটা বছর অনেক কিছু দেখেছি, শুনেছি। বিভিন্ন সময়ে বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে। কখনো এসব অভিজ্ঞতা হতে নতুন কিছু শিখেছি, কখনো বা একই ভুল আরেকবার করে বসছি। একটা বিষয় লক্ষ্য করেছি, আমি যে জিনিস থেকে বেশি দূরত্ব বজায় রাখার চেষ্টা করি সেই জিনিসেই যেন আমার কাছে আসতে চায়। এই যেমন বিয়ের মতো একটা দায়িত্বপূর্ণ একটা সম্পর্কে জড়ানোর ইচ্ছে আরও 2-1 বছর আগে সম্পূর্ণতরে শেষ হয়ে গিয়েছে। চেয়েছিলাম যে করেই হোক MBBS পাশ করে একটা চাকরি জোগাড় করে আব্বু আম্মুকে চাকরির ওসিলা দিব, যেন তারা আমার বিয়ে নিয়ে মাথা না ঘামায়। অথচ এই দুজনে মিলে এমন চালাকি করলো যে আমার এই মেডিকেলের একজনকে ধরে নিয়ে এলো আমায় বিয়ে করানোর জন্য। এখন সে বান্দাকে সরাসরি রিজেক্ট করে দিলেও সে আঠার মতো আমার পেছনে লেগে রইল। বিয়ে না করার সব কারণ শোনানোর পরেও ভেবেছিলাম হয়তো আমায় বিয়ে করতে কিছুটা আপত্তি জানাবে সে, কিন্তু সে তো উল্টো পথযাত্রী। এই বিয়েতে নাকচ না করে বরং সে এমন কিছু কথা বলে গেল যে কঠোর সিদ্ধান্তে উপনীত হওয়া এই আমিও দোদুল্যমান অবস্থায় পড়ে গেলাম। তার কথার বিশ্বস্ত যে খুব একটা আছে তা নয়, কিন্তু সে কথাগুলো এমন আশ্বস্তবাণীতে বলে যে তার কথায় সায় না দিয়ে পারা যায় না। অদ্ভুত কিসিমের মানুষ উনি। বিয়ে সারা জীবনের মস্ত বড় এক কমিটমেন্ট। একবার এই কমিটমেন্টে জড়িয়ে গেলে নিজেকে তা হতে বের করা দুষ্কর। তখন জীবনটা অন্যরকম হয়ে যাবে। বউ হিসেবে, স্ত্রী হিসেবে অনেক দায়িত্ব এসে পড়বে আমার ঘাড়ে। শুনেছি বিয়েতে ভালোবাসা না থাকলে সংসার টেকানো কষ্ট হয়ে যায়। যারা মুখ বুঝে সব সহ্য করতে পারে তারাই পারে। এখনকার সময় তো ভালোবাসা দিয়েও সংসার চলে না। আমি ভাবি ওনারা আমার মাঝে সংসার হবে তো? বিয়ে মানে তো কম্প্রোমাইজ। আমরা দুজনেই কি কম্প্রোমাইজ করে চলতে পারবো? সবচেয়ে বড় কথা, উনি কি শেষ সময় পর্যন্ত আমার ভরসা টিকিয়ে রাখতে পারবেন, নাকি এখনকার ছেলেদের আচরণের স্রোতে গা ভাসাবেন? যত এ বিষয়ে চিন্তা করছি ততই যেন পেছিয়ে যাচ্ছি। কিছুতেই দৃঢ়ভাবে নিজের সিদ্ধান্তে উপনীত হতে পারছি না। জানি না কি করব আমি। ডায়েরি লিখতে লিখতে দুচোখের পাতা এক হয়ে এলো মিমের। সে ডায়েরি বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। আজ শুক্রবার, স্বভাবতই ছুটির দিনের সকালটা ঘুমিয়ে কাটায় মিম। উপরন্তু আজ ফজরের পর ঘুমিয়েছে সে, এজন্য উঠতে আরও দেরি হলো। ঘুম হতে উঠে গোসল করে জোহরের নামাজ পড়ে খেয়ে দিয়ে নিল। খাওয়া শেষ হওয়ার পরপরই ফারহা এলো। ফারহা আর মিম রুমমেট, যদিও ফারহার বাসা মেডিকেল হতে মাত্র 15 মিনিটের দূরত্বে।
সে মূলত পড়াশোনার জন্য হোস্টেলে উঠেছে। গতকাল দুপুরে ক্লাস করে ফারহা বাসায় চলে গিয়েছিল। রাতে মিম তাকে ফোন করে আদৃশ্যের ব্যাপারে সব বলে। মিমের বিয়ে নিয়ে উৎসুক ফারহা পারলে রাতেই চলে আসে, কিন্তু একেবারে দুপুরের খাবারের ঝামেলা শেষ করেই সে হোস্টেলে এসেছে। রুমে এসে সে ফ্রেশ হয়ে মিমের সামনে বসে ভীষণ কৌতূহল দেখিয়ে জিজ্ঞেস করলো, কালকে কি কি কথা হলো তোদের মাঝে? সব বলবি, সব শুনতে চাই ডিটেলসে। মিম ফারহার কাণ্ডে ভ্রুচূড়া কুচকিয়ে বলল, এত কিছু মনে নেই, মেইন মেইন কথাগুলো বলবো শুধু। উফু, আমি সব শুনতে চাই, A to Z। আচ্ছা বলছি, শান্ত হয়ে সব কথা শুনবি কিন্তু। আচ্ছা বল, শুনছি। মিম একে একে গতকালের সন্ধ্যা ও রাতের ঘটনা বলল। সবটা শুনে ফারহা বিজ্ঞ ব্যক্তিত্বের ন্যায় মাথা নাড়ালো, মুখশ্রীর ঢং বদলালো। অতপর মিমকে ধমক দিয়ে বিরক্তি মাখা মুখভঙ্গিমা নিয়ে বলল,